সাজানো গোছানো ছোটোখাটো একটা সংসারের স্বপ্ন কিন্তু প্রতিটা মেয়েদেরই থাকে। একসময় দেখা যায় সংসারটা আর ছোটোখাটো থাকে না, বড় হয়ে যায় অনেক। যে সংসারে স্বাধীনতা থাকবে, খুদ ধরার মানুষ থাকবে না, এরকম একটা সংসারই কিন্তু প্রতিটা মেয়ে চায়। যেই সংসারে স্বাধীনতা না থাকে সেই সংসারে কিন্তু মেয়েদের মন বসানো অনেক কঠিন হয়ে যায়। দেখা যায় নিজের মন মতো কোনো কাজ করা যায় না, আবার দেখা যায় কোনো মেয়ের কিন্তু সংসার স্বপ্নটাই পূরণ হয় না। আল্লাহর কাছে সবসময় দোয়া করি প্রতিটা মেয়ে যেন তার সংসার জীবনে সুখী হয়, সংসার নিয়ে যেন সবাই অনেক বেশি সুখে থাকতে পারে। যেহেতু আমিও একজন মেয়ে আর আমারও একটা ছোটোখাটো সংসার আছে, যেই সংসারটাকে আমি খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমিও সবসময় স্বপ্ন দেখতাম আমার একটা ছোট্ট সংসার হবে, বেশি বড়র দরকার নেই, বেশি বড় হলে কাজ বেশি করতে হবে, এটাই ভাবতাম বিয়ের আগে সব সময়। তো এখন মনে করি যে নিজের সংসার ছোট হোক আর বড় হোক নিজেরই, অন্য কিন্তু কারো না। তো ছোট হোক আর বড় হোক এটা কোনো ব্যাপার না, যেরকমেরই থাকুক না কেন আমি সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশি পছন্দ করি। কিন্তু যাদের বাসায় ছোট বাচ্চা থাকে তাদের বাসা কিন্তু গুছিয়ে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। ঠিক তেমন আমারও একই অবস্থা, আমি সারাক্ষণ কাজ করি তারপরও মনে হয় যেন এলোমেলো থেকেই যায়। কিন্তু কিচেনটাকে একবার গুছিয়ে নিলে তখন আর এলোমেলো কম হয়, কারণ ও কিচেনের সব কিছু ধরতে পারে না। তো এর জন্য কিচেনটা কিন্তু আর তেমন এলোমেলো হয় না। এদিকে হচ্ছে আমার কিচেনের কিছু দরকারি জিনিস শেষ হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ডালগুলো একবারে সবগুলো শেষ হয়ে গিয়েছিল। কারণ আমি যখন ডাল রান্না করি তখন আমি 3-4 ধরনের ডাল একসাথে মিক্সড করে তারপরে রান্না করি। তো দেখা যায় যখন শেষ হয় সব ধরনের ডালগুলোই কিন্তু শেষ হয়ে যায়। তো এই তো ওর বাবাকে বললাম আমার শুধু ডাল লাগবে, তেমন কোনো বাজার আর লাগবে না। তোর বাবা হচ্ছে ডাল নিয়ে আসছে গিয়ে, আর এখন হচ্ছে আমি ডালগুলোকে বয়মে ভরে নিব। তো এর জন্য আমি বয়মগুলোকে আবার একটু ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি, কারণ প্রতিবার যখন যে বয়মটা খালি হয়ে যায় আমি তখন সেই বয়মটাকে দেখা যায় খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেই, এরপরে হচ্ছে মশলাগুলো রেখে দেই। এতে করে কিন্তু খুব ভালো থাকে, মশলাগুলো সহজে পোকায় ধরে না, বাকি মানে নষ্ট হয় না। আর এইদিকে আমার আস্ত জিরাও শেষ হয়ে গিয়েছিল, তোর বাবাকে জিরাও নিয়ে আসতে বললাম। এই তো সে বেশি করেই নিয়ে আসছে একবারে, কারণ ওর বাবা হচ্ছে মানে সবসময় বাজারে যেতে চায় না, তার কেন জানি না বাজারে যেতে বেশি ভালো লাগে না। আমার তো সব কিছু বলতে সবসময় মনেও থাকে না, একটা বলে আরেকটা ভুলে যাই, তো এই জন্য কিন্তু আমার সাথে খুবই রাগারাগি করে সে। আর যখন বাজারে যাই নিজেই চেক করে করে তারপরে যাই কি আছে কি নেই, কারণ আমার তো মন ভোলার একটা অভ্যাস। তো যাই হোক, এই তো আমি হচ্ছে ডালগুলো বয়মে ঢেলে পলিথিনগুলো আমি একটা বয়মে রেখে দিলাম। এইভাবে করে আমি পলিথিনগুলো আলাদা একটা জায়গায় রেখে দিই, কারণ আমাদের পলিথিন কিন্তু প্রতিদিনই কাজে লাগে, অনেকগুলো করেই লাগে ময়লা ফেলানোর জন্য। আর এই তো ছোট একটা ঝুড়িতে আমি আমার হাতাগুলো আর ছোট ছোট নরম কাপড় কেটে রেখে দিয়েছি, এগুলো চুলা মোছার জন্য, তারপর হচ্ছে কাচের জার মোছার জন্য, মানে হাতের নাগালে আমি এই ঝুড়িটা রেখে দিই। এই ছোট ছোট নরম কাপড়গুলো যে কিচেনের জন্য কতটা উপকারী তা মানে কিচেনের যারা কাজ করে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। তো এর জন্য হচ্ছে একবার অনেকগুলো করে আমি কেটে রেখে দিয়েছি। এটা ছিল ওর বাবার একটা শীতের সোয়েটারই বলা যেতে পারে, উলের, খুবই নরম, আর এটা দিয়ে কিন্তু মোছামুছির কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য হচ্ছে আমি এটা খুবই মানে যত্ন সহকারে রেখে দিয়েছি বলা যেতে পারে। তো ওই নরম কাপড়গুলো দিয়ে এখন আমি আমার শখের কিচেন ক্যাবিনেটটাকে পরিষ্কার করে নেব। আমার কিচেনটা অনেক ছোট আর এখানে কোনো তাক নেই, তো তাক না থাকার কারণে কিন্তু আমার মানে কাজ করতে খুবই কষ্ট হয়ে যেত। তো এর জন্য এই জায়গাটার মাপ দিয়ে আমি একটা কিচেন ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার কিচেনের জন্য বেশ উপকারী। এই ক্যাবিনেটটা কিন্তু আমার খুবই শখের বলা যেতে পারে, কারণ আমার কিচেনটা খুবই ছোট, আমার তেমন কোনো খানাঢুলি বা র্যাকও ছিল না যে তাতে আমি গুছিয়ে রাখবো। তো এর জন্য ভাবলাম যে যেহেতু কিচেনে তাকও নেই, তো আমি একটা কিচেন ক্যাবিনেট বানিয়ে নিই, আর ক্যাবিনেটটা কাজেও লাগবে তাকের মতো। যখন কিচেনে আমরা রান্নাবান্না করি তখন কিন্তু একটা জায়গার দরকার হয়, যখন আমরা রান্না করি সেই সবজি বা মাছ মাংসের ডিশগুলো রাখার জন্য। তো রাখার জন্য কিন্তু আমার কোনো তাকই ছিল না এখানে, মানে নিচে বসে বসে রান্না করতে হতো, বাকি বসে বসে আর কি সব কিছু কাটাকাটি করতে হতো। চপিং বোর্ড বা ছুরি দিয়ে কাটার জন্য কিন্তু রেখে যে কাটবো সেরকম কিন্তু কোনো স্পেস ছিল না। তো এখন কিন্তু এই ক্যাবিনেটে ভালোই জায়গা আছে, এখানে মানে দাঁড়িয়ে কাজ করা যায়, অনেক কিছু আবার রাখাও যায় উপরে। তো এটা বলা যেতে পারে আমার খুবই খুবই শখের একটা ক্যাবিনেট, খুব যত্ন করে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি। 2 দিন 1 দিন পরই কিন্তু কিচেনে রাখা সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেই, এতে করে আর তেল চিটচিটে যে একটা ভাব হয় সেটা কিন্তু আর হয় না। আর যদি লং টাইম আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু কীরকম একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়, আবার সহজে পরিষ্কার হতেও চায় না, মানে ময়লাটা খুবই স্ট্রংভাবে লেগে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কষ্টটা একটু কম হয় যদি 2 একদিন পর একটু সময় করে মুছে নেওয়া যায়, পরিষ্কার করে নেওয়া যায়। আর এই মশলার জারটা কিন্তু আমার বেশ কাজে লাগে, কারণ রান্না করতে গেলে দেখা যায় একটা একটা করে বয়মের মুখখান না খুলে একবারে
যদি একটা খুলে নেওয়া যায়, সেখানে যদি সব ধরনের মশলা পাওয়া যায় রেগুলার রান্নার জন্য, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, ধনিয়া জিরার গুঁড়া, তাহলে কিন্তু দেখা যায় সময়টাও একটু বেঁচে যায় আর ঝামেলাটাও একটু কম হয়। আর এই তো আমার ক্যাবিনেট, আর এই হচ্ছে আমার ফুল কিচেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ছোট, আর এই ক্যাবিনেটটা কিন্তু আমার খুবই দরকারি, মানে দরকার ছিল আর কি। যখন ক্যাবিনেটটা ছিল না তখন কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল কাজ করার জন্য, তো কী থেকে কী করব বুঝে উঠতে পারছিলাম না। তো এরপর ভাবলাম যে মাপ দিয়ে দেখে একটা ক্যাবিনেট বানানো যায় কিনা। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি চালগুলোকে আরেকটা বয়ামে ভরে নিলাম, কারণ যখন চালের বস্তা নিয়ে আসা হয় তখন কিন্তু বড় একটা ড্রামে রাখা হয়, আর তারপরে ছোট ছোট ড্রামে একটু একটু করে নামিয়ে দেখা যায় 4-5 দিনের চালটা আমি রেখে দেই হাতের কাছে। আর বেশি যে চাল থাকে সেগুলো কিন্তু বড় একটা ড্রামে আমি এক সাইড করে রেখে দেই। এরকম আমার মনে হয় সবাই করেন, সব আপুরাই, কারণ প্রতিদিন তো এত বড় ড্রাম থেকে চাল নেওয়া সম্ভব হয় না রান্নার জন্য। তো এই তো উপরে যে তাকটা, ওই তাকে আমি চালের ড্রাম, আটার যে ড্রাম থাকে বয়ম আর কি, এগুলো আমি রেখে দেই। আর কিছু মোছামুছি, ক্লিনজার আমার, আর কিছু ঝুড়ি, এগুলো আমি উপরে রেখে দেই। আমি রান্নাঘরে তেমন কিছু রাখার চেষ্টা করি না, যতটুকু সম্ভব একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করি। আর যেই বয়ামগুলা দরকার, মশলার জার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মানে নিত্য প্রয়োজনীয়, তা কিন্তু না রাখলেই নয়। আর এই জন্য কিন্তু ক্যাবিনেট। আর নিচের এই তো ঝুড়িতে আমি সব কিছু রেখে দেই। ফ্রিজে রাখার জন্য কিছু ডিব্বা ডাব্বা দরকার হয়, আবার হাঁড়ি পাতিল রাখার জন্য কিন্তু ওই নিচে যে জায়গাটা আছে না ক্যাবিনেটের, ওখানেই কিন্তু হয়ে যায়। আর এই তো আমার ছোট্ট রান্নাঘরটা, দেখতেই পাচ্ছেন যে কতটা ছোট। এখানে কিন্তু দাঁড়িয়ে কাজ করতেও অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর কি, মানে বেশি আরামসে কাজটা করা যায় না, দেয়ালে ধাক্কা খাওয়া লাগে, এতটাই ছোট। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এই ছোটো রান্নাঘরটাকেই আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সবসময় পরিপাটি থাকে। আর অনেক বেশি বড় হলে কিন্তু কাজ করতে অনেক বেশি কষ্ট লাগতো, আবার দেখা যায় পরিষ্কার করতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো যাই হোক, কিচেনটাকে আমি ক্লিন করে এরপরে আমি রান্নায় চলে আসলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক কাজ করে নিয়েছি, উপরে তাকটা গোছানো ছিল না, সেটাকেও কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তার কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়, তাই চিংড়ি মাছ বের করে নিলাম, শুধু চিংড়ি মাছ ভুনা করব। আর চিংড়ি মাছ ভুনাটা আমি আগে একটু চিংড়ি মাছটাকে তেল ছাড়া টেলে নেই, এতে করে চিংড়ি মাছের একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়। এরপরে তেল দিয়ে তেলের উপরে হালকা ভেজে নেই, সাথে পেঁয়াজ দিয়ে দেই। এরপরে আস্তে আস্তে করে মানে পেঁয়াজটা আর মাছটা একটু ভেজে নেই, পেঁয়াজ মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি আস্তে আস্তে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই। চিংড়ি মাছ ভুনায় আমি তেমন কোনো মশলা দিই না, লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিই। এরপরে কিন্তু আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার ফ্লেভার ছাড়া আবার সাদের বাবা খেতে পারে না, তার প্রতিটা তরকারিতেই জিরার ফ্লেভার লাগে, তো এর জন্য একটু হলেও কিন্তু আমি রান্নার সময় জিরা ব্যবহার করি সব তরকারিতেই। তো যাই হোক, এরপরে হচ্ছে মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে হালকা একটু ভেজে নিয়েছিলাম, এরপর সামান্য একটু পানি দিয়ে আমি এই চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। এই চিংড়ি মাছ ভুনাটা ওর বাবা বেশ পছন্দ করে। আর একটু যখন পানিটা কষানো হয়ে যাবে, একদম পানিটা শুকিয়ে আসবে, তেল উপরে ভেসে আসবে, এ পর্যায়ে কিন্তু আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, কিন্তু আমি একটু সময় নিয়ে রান্না করি আর কি, 2-3 বার হালকা হালকা পানি দিয়ে কষিয়ে নেই। আর এরপরে হচ্ছে একবারে একটু পানি দিয়ে দিলাম ভুনা করার জন্য। এই চিংড়ি মাছ ভুনা যদি হয় না আমাদের বাসায়, তাহলে কিন্তু আর কোনো তরকারি লাগে না। সাদের বাবা আমি দুজনে এটা দিয়ে খেয়ে নিতে পারি, আর আমার বাচ্চার জন্য তো আলাদাভাবে প্রতিদিন সকালবেলা উঠে তরকারি রান্না করি। তো এই জন্য আর তেমন কোনো ঝামেলা হয় না আমাদের, টোনাটনির সংসার, দুজন মানুষ যেহেতু, রান্নাবান্না মানে খাওয়া দাওয়া বেশি করা লাগে না আর কি, সরি, খাওয়া দাওয়ার জন্য আর কি বেশি রান্না করা লাগে না, অল্প করলেই দেখা যায় হয়ে যায় অনেক সময়। আর এই তো রান্নাবান্না শেষ করে এরপরে আমি চলে আসলাম একটু ঘরটাকে গোছানোর জন্য। আজকে খুব সকাল সকাল কাজ শুরু করে দিয়েছিলাম। সকালে যেহেতু ফ্রোজেন রুটি বানানো ছিল, তো রুটির আর ঝামেলা লাগেনি, আমি সকালবেলা উঠে রুটি খেয়ে নিয়েছি, আর শুধু আমার বাচ্চার জন্য একটু তরকারি রান্না করেছিলাম, সারাদিন ওর হয়ে যাবে। আর এখন আমি একটু ঘর গোছাতে চলে আসছি। এই তো দেখেন, সোফার কাভার হিসেবে আমি একটা পুরানো বিছানার চাদর ব্যবহার করেছিলাম, আর এটার অবস্থা কি বানিয়ে নিয়েছে আমার ছেলে, এটাকে কলমের কালি দিয়ে দাগে অবস্থা খারাপ করে ফেলছে। উপরে যত ময়লা আবর্জনা যা থাকে সব কিন্তু খাট আর সোফার উপরে নিয়ে চলে আসে আমার বাচ্চা, এই কাজই করে। আমার মনে হয় যে প্রতিটা বাসায় প্রতিটা বাচ্চারাই এরকম কাজ করে, মানে ওরা নিচে বসে খাবার দাবার খেতেই পারে না, এর জন্য ওদের সোফা আর খাট ব্যবহার করতে হয়।
তো যাই হোক আমি একটু ঝেড়ে চাদরটাকে উল্টে দিলাম, এক পাশ করে নষ্ট করুক, আমার নিজের কাজ আমি নিজেই করে নেই, হেল্পিং হ্যান্ড নেই আমার কোনো, এর জন্য কিন্তু কাপড় চোপড় ধোয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। আবার মাঝে মধ্যে সাদের বাবা আমাকে বিশেষ করে চাদরগুলো ওর বাবাই ধুয়ে পরিষ্কার করে দেয়। আমার কাপড় চোপড় ধোয়া কেন জানি না অত বেশি একটা পরিষ্কার হয় না, সব কাজ আমি খুব ভালোভাবে করতে পারি, কিন্তু কাপড় চোপড় ধুতে গেলে আমার কেন জানি না অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এর জন্য বেশিরভাগ সময় ওর বাবাই আমাকে কাপড়গুলো ধুয়ে দেয়, বাসার বিশেষ করে চাদরগুলো আর কি, চাদরগুলো ধুতে বেশি কষ্ট হয়, আর ওর বাবার কাপড় চোপড় নিজেরটা নিজেই ধোয়। তো আমারগুলো দেখা যায় অনেক সময় আমি ভিজিয়ে রেখে দিলে সে ধুয়ে দেয় আর কি। তো যাই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন হচ্ছে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নেব। প্রতিদিন প্রায় 2 থেকে 3 বার আমি কিন্তু ঘর ঝাড়ু দেই। আমার বাচ্চা মানে খেলনাগুলোকে সব একবারে নামিয়ে নেবে, তার ভিতরে আবার খাবারগুলোকে ফেলে দিবে, এর মধ্যে আবার পিঁপড়াও চলে আসে, মানে কী যে একটা অবস্থা হয়ে যায়। মানে একবার যদি আমি পরিষ্কার করে 1 ঘন্টা না পরিষ্কার করি আর কি হালকা পাতলাভাবে, তখন মোটামুটি একটা ভূমিকম্পের মতোই দেখা যায় আমার বাসায়। কী আর বলবো, সারাক্ষণ পরিষ্কার করা লাগে, মনে হয় যেন এইটুকু বাসার মধ্যে আমি ঘুরে ঘুরে সবসময় কাজ করতে থাকি, কাজ যেন শেষই হয় না। মানে একটা বাচ্চা থাকলে যে তাদের বাসায় এত কাজ থাকে এটা আমার আগে জানা ছিল না। এখন নিজে বুঝতেছি কীরকম লাগে আর কি। আর এর ভিতরে তো মানে সবসময় নোংরাও রাখা যায় না, নোংরা তো বাচ্চাদের ঘর কখনোই রাখা যাবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে হবে। তো যাই হোক কিছু আর করার থাকে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। এই তো সব কাজবাজ আমার শেষ, রান্নাবান্না সব কিছু গুছিয়ে এখন আমি গোসল করতে যাব। এর ফাঁকে কিন্তু আমি আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এরপর ঘুম পাড়ানোও কিন্তু হয়ে গেছে। আর এই ফাঁকে কিন্তু আমি ঘরটা সব খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিলাম। মানে রান্না আমার যখন শেষ হয়েছে এরপরে আমি ওকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, কারণ ওর আবার সব কিছু টাইম টু টাইম করতে হয়। বাচ্চাদের প্রতি সবসময় মায়েদেরই বেশি যত্নবান হতে হয়, করার কিছুই নেই, যেহেতু মায়ের সাথেই বাচ্চারা বেশিরভাগ সময়টা থাকে। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, কেমন লেগেছে আপুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।